বিশ্বাসটা ভেঙে দিয়েছিস, তাদের মতো ডাক দিচ্ছি। তো হিমালয় পর্বতে একজন চোর ছিল। চড়তে চড়তে কি হয়েছে, সে কাছা নিচে পড়ে গেছে। এবার সেই হিমালয় পর্বতে চড়ার সময় সে একটা মমি পায়, ঠিক আছে, বেশি বড় না, একটা শিশুর থেকে একটু বড়, ঠিক আছে, একটা মমি পায়। সে তখন সেই মমিটাকে বাড়িতে নিয়ে আসে, বাড়িতে নিয়ে এসে সরকারকে খবর দেয় যে এরকম আমি হিমালয়তে চড়ার সময় এরকম একটা মমি পেয়েছি, যেটা পুরো বরফে ঢাকা, আইস কিউবের মধ্যে ঢাকা রয়েছে। তো সরকার সেখান থেকে যায়, নিয়ে সেই মমিটাকে উদ্ধার করার পরে সেইটাকে টেস্ট করা শুরু করা হয়। তখন তারা মমিটাকে টেস্ট করতে শুরু করে, দেখে সেই মমিটার বয়স প্রায় 3000 বছর। 3000 বছর, 3000 বছর আগে ওখানে সে গিয়ে বরফে ঢাকা পড়ে ওখানেই রয়ে গেছে। স্কিন টেস্ট করে, চুল টেস্ট করে, সব, এবং তাকে দেখে মনে হচ্ছে জীবিত, মরে গেছে মনে হচ্ছে। চোখটা এরকম করে বন্ধ করা আর হাত পা সব করে। এবার কি হয়েছে, যেখানে ওকে রাখা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে, সেটা একটা মিউজিয়ামে ওকে রাখা হয়েছে, মেডিসিন দিয়ে স্টোর করা হবে। এবার কি হয়েছে, 7 দিন মতো ওখানে মমিটা সব দেখাশোনা করা হচ্ছে, বিভিন্ন রকম টেস্ট করা হচ্ছে যে মমিটা ওখানে কে, আরও কিছু জানা যায় কিনা, এতদিন ধরে ওখানে আছে, কী করে ওখানে আসলো, 3000 বছর আগে মানুষ ছিল কিনা সেটাও একটা সন্দেহ। ডাইনোসরের পরে তো আর মানুষ আসেনি, ডাইনোসরের পরে আরো 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 স্টেপের পরে মানুষ এসেছে। মানুষকে বলা হয় যে মানুষ ছিল আগে বানর থেকে মানুষ এসেছে, সবাই তো এটাই বলে। কিন্তু তাহলে এই মানুষটা কে? একদম সুন্দর, কি দেখছি, হ্যাঁ দেখো কি করে দেখছে। এবার হচ্ছে গিয়ে 7 দিন মতো ওকে ওখানে সংরক্ষণ করা হয়েছে। 8 দিনের দিন মমিটা ওখান থেকে উধাও হয়ে গেছে। মিউজিয়াম তো আর একটুখানি জায়গা না, অনেক বড় জায়গা নিয়ে মিউজিয়াম তৈরি করা হয়। এবার মিউজিয়ামে শুধু ফ্যারেনিস থেকে সরে বস, মিউজিয়াম থেকে কি হয়েছে, ওটা হাওয়া হয়ে গেছে। সবাই চেষ্টা করছে যে কোথায় গেল মমিটা, কোথায় গেল, চুরি তো হতে পারবে না, কারণ অনেক সিকিউরিটি রাখা, সিসিটিভি রাখা আছে, তাহলে মমিটা হঠাৎ করে গায়েব কী করে হয়ে গেল, কেউ সেটা বুঝতে পারছে না। এবার ওরা সব সিসিটিভিতে ফুটেজ থাকে, তো সেটা খুঁজতে দেখছে কি একটা জায়গায় মমিটা এরকম করে নড়ছে, তারপরে ক্যামেরাটা ডিস্টার্ব হয়ে গেছে। তারপরে যখন ক্যামেরার ফুটেজ এসছে আবার চালু হয়েছে, তখন তো মমির মতো হওয়া, সবাই ভাবছে কী ব্যাপার, কী করে সম্ভব, একটা বাক্সের মধ্যে 3000 বছর আগে একটা মমি রাখা, সেটা নড়ল, আর তারপর ক্যামেরা বন্ধ হয়ে গেছে। ভ্রান্তি, চোখ কোথায়, কপালে তুলে দেবো চোখ। এবার সবার একটা ভয় লাগছে, কেউ বলছে ওটা ভূত, কেউ বলছে ওটা পরী, কেউ আবার বলছে ওটা দানব, আবার কেউ বলছে নিশ্চয়ই টাইম মেশিন করে এসেছিল, টাইম মেশিনে করে ফিরে গেছে। এই সব নানা কথা হচ্ছে, কিন্তু এই সব কথা কিন্তু বাইরের লোককে জানানো হচ্ছে না। এদিকে যখনই ঘটনাটা জানা গেছিল যে মিউজিয়ামে একটা নতুন মমি আসছে, মিউজিয়ামে প্রচুর টিকিট বিক্রি হচ্ছে, সবাই দেখতে আসছে মমিটা, নতুন জিনিস আসছে। আগে মিউজিয়ামে মোটেও লোকজন আসতো না, মিউজিয়ামটা প্রায় বন্ধ হওয়ার মুখে ছিল। টাকা পয়সা মিউজিয়ামে যদি না যায় তাহলে মিউজিয়াম খোলা থাকবে? আজকে যদি স্কুলে কোনো বাচ্চা না আসে, কোনোই বাচ্চা যদি কোনো ক্লাসে না আসে, তাহলে স্কুল থাকবে না? ম্যাম, একদম না, একদম থাকবে না। আই এম নট ম্যাম, আই এম ম্যাডাম মায়া, প্লিজ।
সো ইউ কল মি অনলি ম্যাডাম মায়া। তো সেরকমই ব্যাপারে মিউজিয়ামে, হ্যাঁ তুই তাকাচ্ছ বলে ইউনিসের দিকে, ইউনিস তো এখানে বসে নেই, কিন্তু আমি বসে আছি, তুমি এদিকে তাকাচ্ছ কেন? ও যে স্যারের আন্ডারে আছে সেই স্যারের দায়িত্ব আমার নয়। আমার দায়িত্বে রয়েছে ক্লাস 2, 3, 4। আমার দায়িত্বে 3টে ক্লাস আছে, আর স্যারের দায়িত্বে মাত্র ক্লাস 1 আছে। তো স্যার যদি একটা ক্লাস সামলাতে না পারে, আমার দায়িত্ব না সেটা সামলানোর দায়িত্ব আমার দায়িত্ব। আমার কাছে দায়িত্বে রয়েছে ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4। আমার এখান থেকে একটা বাচ্চা বাইরে যাচ্ছে না, একটা বাচ্চা এখানে চিৎকার করছে না। ওনার কাছে মাত্র একটা ক্লাসের দায়িত্ব রয়েছে, হয়তো স্টুডেন্ট আছে 15 জন। সে যদি সেই স্যার না সামলাতে পারে, তার দায়িত্ব তো আমি নেব না, নেব? আমার কাছে এখানে প্রায় 40 জন রয়েছে। বড় তো তাই কজন আছে এখানে? ঝটপট গল্পটা শুনতে বলো। এবার হচ্ছে গিয়ে সেই মমিটা যখন উধাও হয়ে গেছে, সেই খবরটা আর ওরা পেপারে দেয়নি, টিভিতেও বলছে না। এবার মিউজিয়াম বন্ধ করে দিয়েছে, মিউজিয়ামে ঢুকতে দিচ্ছে না। কারণ কি হলো, মমিটা কোথায় গেল? হাওয়ায় তো উড়ে যেতে পারবে না, কারণ ওকে তো কাচের বক্সের মধ্যে রাখা হয়েছে, গলেও যায়নি। গলে গেলে তো জল থাকবে, তাই না? যেটা বরফের তৈরি গলে গেছে, জলও নেই, পুরো না যে উড়ে চলে গেছে। কাচের বাক্সটা ভাঙেও নি, কাচের বাক্সটা কিছুই হয়নি, তাহলে কি করে হলো? এবার কিছু বিজ্ঞানী বলছে কি, নিশ্চয়ই উনি টাইম ট্রাভেল করেছে, টাইম মেশিনে করে এখানে এসছে, আবার সেই মেশিনকে আবার সে চলে গেছে। এই কথা চারিদিকে রটে গেছে, কারণ ওখানে যারা স্টাফরা ছিল তারা তো সবাইকে দিয়ে বলছে যে এই ব্যাপার। যে ওই মুভিটা পেয়েছিল, তারা আমার কাছে দায়িত্বে আছে 52 জন, ওনার কাছে আছে 15 জন। আমি বলেছিলাম যে কটা বলেছিল বলো? আমি তো বলেনি, তুমি চলে যাবে, তুমি গুনে আসো, ও গুনে আসো, তুই 53 বলছিস না, সঠিক বলছিস, গুনে আসো। এবার কি হয়েছে, যে হচ্ছে গিয়ে ওই মুভিটা পেয়েছিল, সে তার বাড়ির ছাদের একটা চিলে কোঠা আছে, ছাদের উপর ছাদের ঘর থাকে না, ছাদে একটা ঘর থাকে না, সিঁড়ির ঘর, হ্যাঁ, ওই সিঁড়ির ঘরটা বেশ বড় করে বানিয়ে চিলে কোঠা বানানো হয়েছে। সে ওই চিলে কোঠাতেই রাত্রেবেলা থাকে, কম্পিউটারে বিভিন্ন কাজ করে, অফিসিয়ালি মেল চেক করে, তারপর সে পরবর্তীতে কোথায় ঘুরতে যাবে তার একটা প্ল্যানিং করে সব ওই ঘরে। সেদিন রাতেও সে ওই ঘরে বসে তার কাজগুলো করছিল। এবার কি হয়েছে, হঠাৎ করে সে দরজায় টক 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 আওয়াজ পায়। সেদিন তার বাড়িতে কেউ ছিল না, সে একা ছিল। তারপরে দরজায় কে টক টক দেবে, কেউ নেই দেওয়ার। সে ভাবছে হয়তো কানের ভুল বা মনের ভুল, সে চুপচাপ আবার নিজের কাজ করতে শুরু করে। ধরো মিনিট 15 পরে আবার টক 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 টক। এবার হচ্ছে এরকম টক টক আওয়াজটা হবে কি করে, কেন হবে? সে দরজাটা খুলেছে, আর সে যেহেতু একা একা চারিদিকে ঘুরে বেড়ায়, তার তো ভিতর ভয় নেই। দরজাটা খুলেছে, দেখছি কেউ নেই, দরজার সামনে কেউ নেই। এবার সে ঘরে গেছে, হ্যাঁ 45 মানে 54। আচ্ছা 54 বাচ্চা, 54টা বাচ্চা, আর ওই স্যারের কাছে 15টা বাচ্চা। আমার কাছে দাও তো ক্যামেরাটা আমাকে। আমার কাছে ইতিমধ্যে বাচ্চা আছে 54টা। এইসব বাচ্চা এইভাবে আমার কাছে সব বাচ্চারা শান্ত থাকে। আর তোমাদের ভিডিও করছি, তোমাদের আর সমস্যা নেই তো? আপত্তি নেই তো? আচ্ছা, তোমাদের ভিডিও যদি আমি ইউটিউবে দিই তোমরা দেখবে তো? তোমরা দেখো, দেখো তোমাদের এখানে আমি চকলেট খেতে দিয়েছি, জুস খেতে দিয়েছি, তোমাদেরকে কোনো শাস্তি দিয়েছি? তাও তোমরা শান্ত হয়ে এখানে বসে আছো তো? আমি তোমাদের কাছ থেকে শুধু এইটুকুই চাই তো? আর তোমরা তো কী দিই, এর বিনিময়ে কী দিই? গল্প দিই, ভালোবাসা দিই, পড়াশুনো শেখাই, আর কি দিই? আমাকে জড়িয়ে ধরতে দিই, তাই তো? জড়িয়ে ধরতে আসলে না, মারতে আসলে ভয় পেয়ে গেছি, ওরে বাবা। তো এইভাবেই ওরা আমার কাছে শান্ত থাকে। আর আমি এই ভিডিওটা করছি অ্যাকচুয়ালি এসআইকে পাঠানোর জন্য, স্কুল ইন্সপেক্টরকে পাঠানোর জন্য,
যে আমি এইভাবে বাচ্চাদেরকে শান্ত রাখতে পারি। আপনি চাইলে আমাকে আরো বেশি স্টুডেন্ট দিতে পারেন। ভালো হবে না বললে? মামাটা খুলবো কি করে? ভিডিওর আমার মাঝ- গেছে, দেখ তুই। এটা হচ্ছে আমার নিজের ছানা, ঠিক আছে? তার জন্যই মেরেছি, লোকের ছানা না। আর কেউ ভাববে না যে লোকের ছানাকে মেরেছি, তাই না? তাই তো? হ্যাঁ, আমার হ্যাঁ। নিজের ছানা। হ্যাঁ 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 লোকের ছানাই আমি তো গল্প বলতে পারছি না, আমি চলে যাবো তো সবাইকে ক্লাসে পাঠিয়ে দেবো এবার। আমি এখানে চুপ করে বসো। ওঠো। বলো একটা চুপ করে বসে না, একদম নড়বে না। ও ম্যাডাম এখানে ছেলেদের কি একটা আছে পুদু করছে মনে হয়। আর বাইরে কি পুদু করে আসবে, এখানে পুদু করবি না। এবার ওনাকে তৃতীয়বার টকটক আওয়াজ হয়েছে। এবার লোকটা বলছে না, এ দেখতেই হচ্ছে ব্যাপারটা কি। এবার সে কি করেছে, চুপ করে দাঁড়িয়ে আছে, দরজা খোলেনি। বলছে চতুর্থবার যে টকটক আওয়াজ হবে তখনই খুলবে। দরজা ছিটকানটা স্থির করে নামিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। যেই চতুর্থবার একটা আওয়াজ হচ্ছে সেখানে দরজা খুলে যায়। কি একটা সুন্দর দেখতে বাচ্চা নাকি বুঝতে পারছি না, এত বড় চুল, ঠিক আছে? চোখ দুটো পদ্ম ফুলের মতো সুন্দর, আর কি সুন্দর একটা গন্ধ আসছে। এখনও ভাবছে কি ব্যাপার, কে এটা, চিলে কোথায় কি করে উঠলো? কারণ তার তো বাড়িতে সব জায়গায় তালা দাও, তারপরে 15-20টা তালা লাগানো নিচে, এতগুলো গেট পার করে তারপর এখানে আসছে, কী করে আসলো ছাদের উপরে? এবার ও যে তুই কে গো, এত রাতে তুমি আমার ছাদে এসছো কেন? আমার কাছে ডাকাতি করে কিচ্ছু পাবে না। আমার এই ঘরের মধ্যে শুধু একটা ল্যাপটপ আছে, সেটা আমার চলে না, ভাঙা। তোমার ওই ল্যাপটপ নিয়ে কোনো কাজ হবে না, তুমি চলে যাও। তখন দেখছি কি আস্তে আস্তে মেয়েটার চোখটা রক্তে ঢেলে যাচ্ছে। পুরো মনে হচ্ছে কি ড্রপে করে করে তার চোখের মধ্যে রক্ত দিচ্ছে। সাদা অংশটা আস্তে 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 লাল হয়ে গেছে। আর মেয়েটা এখন ঘস ঘস করে ফুলছে। গলাটা আর আমার খুব কষ্ট হচ্ছে, সকালবেলা আমি গান ওয়াশ করেছি তো আজকে, জোরে কথা বলতে পারছি না। এই পিঠটা নষ্ট করবি না, সর। তারপর যেই দেখছে কি মেয়েটা ধীরে ধীরে একবার ফুসছে, এবার ছেলেটা না ওই আওয়াজে খুব ভয় লেগেছে যে এরকম করছে কেন। এমনিতে তাকে চেনে না জানে না, তার ঘরে এসছে, কি হয়েছে? মেয়েটা এরকম করে ওর দিকে হাত দিয়ে ওর কলারের এখানটা চেপে ধরেছে, চেপে ধরে বলছে আমাকে এনেছিস কেন, আমাকে কেন এনেছিস? আর দেখছি কি দাঁতগুলো বড় বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? ঠোঁট থেকে বাইরে বেরিয়ে আসছে, আর এই যে মুখের কাঁটাটা এইরকম করে এত দূর চলে যাচ্ছে। সেটা তো খুবই ভয় লাগছে, এরকম ভয়ঙ্কর যে সে চিৎকারও করতে পারছে না, আর গলাটা এখানে এমন জোরে চেপে ধরেছে। এবার ছেলেটা শুধু হাত জোর করে বলছে আমি আপনাকে আনিনি, আপনাকে আমি চিনি না। বলছে চিনিস না আমাকে, চিনিস না? তুই আমাকে নিয়ে এসেছিস, আমি হিমালয়ে ছিলাম, কেন এনেছিস আমাকে? আমাকে দিয়ে আয়, এক্ষুনি দিয়ে আয়। এবার এই করতে করতে না ছেলেটা না হঠাৎ করে খাট থেকে পড়ে গেছে, উঠে দেখছে কি যে ও ঘুমাচ্ছিল, ঘুমটা ভেঙে গেছে। আমার তো স্বপ্ন দেখেছি, ঠিক আছে? স্বপ্ন দেখেছি, এটা কোনো ব্যাপার না। ও উঠে নিজের মতো রেডি হতে গেছে। এবার ওর বাথরুমে না আয়না লাগানো, তারপর যেখানে বেসিন হাত ধোয় সেখানে আয়না লাগানো, ওর ঘরেও আয়না লাগানো, সব জায়গায় আয়না আয়না, চারিদিকে আয়না করা, ঠিক আছে? এবার ও গেছে, ও প্রত্যেকদিন ও নিজেকে দেখে, কিন্তু সেদিন আর দেখেনি। ও রেডি ফেডি হয়ে ও অফিসে বেরিয়ে গেছে। এবার অফিসে গেছে, সেদিনকে গিয়ে দেখে কি অফিসে এসি খারাপ হয়ে গেছে, ভীষণ গরম, এসি খারাপ হয়ে গেছে, আর ইলেকট্রিসিটিও নেই, কারেন্টও অফ হয়ে গেছে। এখন ও কী করেছে, শার্টটা খুলে চেয়ারের উপরে রেখে ও কাজ করছে। তখন ওর বস
ওকে ডেকেছে। বস এসে দেখছি কি ওর গলার এখানে লাল দাগ। বলছি, কি ব্যাপার তোমার গলায় অত বড় লাল দাগ কেন? রং খেলতে গিয়েছিলে নাকি? হ্যাঁ। বলছি, কি বলো স্যার, আমি রং খেলতে যাবো কেন? আমি কি রং খেলার সময় নাকি? ওদের গলায় অত বড় দাগটা কিসের? তখন সে অফিসের একটা আয়নাতে গিয়ে দেখছি কি এইরকম একটা হাতের ছাপ পড়ে আছে। এবার ওর মনে পড়েছে এবার একটা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটার জন্য এবার সে যখন ওরকম রক্তের মতো দাগটা দেখেছে, সে কি করেছে, তার একজন সাইকিয়াট্রিস্ট আছে, একজন ডাক্তারের সাথে তার কথা হয়। সেই ডাক্তারকে ফোন করেছে, বলছে এরকম এরকম ব্যাপার, আমি রাত্রেবেলা খুব স্বপ্ন দেখেছি আর গলায় এরকম দাগ আছে, কী করবো? বলছে ঠিক আছে চলে এসো। সাইকিয়াট্রিস্ট হচ্ছে কি বলতো, যারা মনের ডাক্তার। আমাদের হাত কেটে গেলে এক ধরনের ডাক্তার আছে, পেট কেটে গেলে এক ধরনের ডাক্তার আছে, পেটে ব্যথার এক ধরনের ডাক্তার আছে, মাথার এক ধরনের ডাক্তার আছে, চোখ কান গলা নাক এদেরও ডাক্তার আছে, কোনো অপারেশনেরও ডাক্তার আছে, সব রকমেরই ডাক্তার আছে। আর মনেরও ডাক্তার আছে। সেটা আমাদের যদি মনে কোনো সমস্যা হয় তাহলে তাদের কাছে যেতে হয়। তো সেই যাদের মনের ডাক্তার তাদেরকে আমরা কী বলি, কী বলবো? সাইকিয়াট্রিস্ট, সাইকিয়াট্রিস্ট, ঠিক আছে, সাইকিয়াট্রিস্ট মনে থাকবে তো? তাদেরকে বলা হয় মনের ডাক্তার, ঠিক আছে। ওর পা খুলে আমি ভাজা করে ওকেই খাইয়ে দেবো শেষে। পায়ের দিকে ঘোরা, তুই ওদিকে ঘুরছিস কেন? ভালো লেগেছে? এরকম তোকেও দুটো ছুটি বেঁধে দেবো, মহুয়ার ছুটি দিতে ভালো লেগেছে? আয় গার্ডেন নিয়ে আয়, মহুয়ার মতো ছুটি বেঁধে দিচ্ছি। তারপর সেই ডাক্তারের কাছে যখন গেছে, ডাক্তার বলছে এটা তো একটা মেয়েদের হাতের ছাপ। মেয়েদের হাতগুলো দেখে সরু সরু থাকে, তাই না? আর ছেলেদের হাতগুলো একটু মোটা মোটা থাকে। ওই যে হিরণের হাতগুলো দেখবে আঙুলগুলো মোটা মোটা। এদিকে দেখো এসে হরলিক্স বিস্কুটের আঙুলগুলো সরু 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 না? তো মেয়েদের হাত বোঝা যাচ্ছে, এটা মেয়েরা। তো বলছে কী হয়েছে ঘটনা, সব কিছু বললো। বলার পরে বলছে ঠিক আছে আজকে রাতে আমি আপনার সাথে থাকবো, দেখা যাক কী হয়। তো ডাক্তারটাকে নিয়ে সে বাড়িতে চলে এসেছে। আসার পরে রাত্রেবেলা সেই একই ঘটনা, টক 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 ডাকছে। প্রথমবার দরজা খুলে ফেললো, দ্বিতীয়বার দরজা খুলে ফেললো, তৃতীয়বার দরজা খুললো না, চতুর্থবার গিয়ে যে দরজা খুললো দেখছে খালি। ডাক্তারটা তো দেখে বুঝতে পেরেছি সাধারণ জিনিস নয়, যে এটা তো কোনো সাধারণ জিনিস নয়। তখন বলছি কি যে ডাক্তারটা শুধু ডাক্তার না, সে আবার অ্যাস্ট্রোলজার, ঠিক আছে। তার কাছে এক ধরনের বুড়ো আছে, সেই বুড়ো এনে না ওই মেয়েটার গায়ে ছড়িয়ে দিয়েছে। আর মেয়েটা না ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তাকে তুলে ঘরে নিয়ে গেছে, সকালে হাত পা সব বেরিয়েছে। দিয়ে বলছে কে তুমি? যখন জ্ঞান এসছে বলছে কে তুমি? বলছে আমাকে ওই হিমালয় থেকে কেন নিয়ে এসছে? আমাকে এক্ষুনি হিমালয়ে দিয়ে আসো। আমাকে কাচের ঘরে বন্দি করে রাখা। এবার ছেলেটার মনে পড়েছে, তাই তো হিমালয় থেকে একটা বাচ্চাকেও নিয়ে এসেছিলো বরফে জমা। তারপর তো সেটাও সরকারকে দিয়ে দিয়েছে। সরকার তার জন্য ওকে অনেক টাকা দিয়েছে, 80 টাকা দিয়ে ও গাড়ি কিনেছে। এবার বলছে এই বাবা আমি তো জানি না তো আপনি জীবন্ত, সবাই বললো তো আপনি মৃত অনেক বছর আগে। মানে আমি ধ্যান করছিলাম, আমি ভগবানকে কাছে পাওয়ার জন্য ধ্যান করছিলাম, তুমি আমার ধ্যান ভঙ্গ করেছো, তোমাকে আমি ছাড়বো না বলে না মেয়েটা মনে হয় অভিশাপ দিতে যাচ্ছিল আর কি। ডাক্তারটা কী করেছে, সাথে সাথে একটা রুমালের মধ্যে ক্লোরোফর্ম লাগিয়ে বুকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কারণ এরা অভিশাপ দিলে অভিশাপ লেগে যাবে তো, হ্যাঁ। সাথে সাথে ক্লোরোফর্ম স্প্রে করে রুমালও বুকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হাত পা দিকে অলরেডি বাঁধা, চুপ করে বসো, কোনো অভিশাপ দিতে দেওয়া যাবে না। কিসের অভিশাপ? তুমি ওখানে পড়ে রয়েছে, ওর গায়ে বেঁধেছে, ও নিয়ে আসছে। না না, তাহলে আওয়াজ করবে তো, মুখ বন্ধ করে দিয়েছে।
মুখটা বন্ধ করে দিতে হবে, তাই না? হ্যাঁ, এবার বলছে শোনো, ডাক্তারটা বলছে দেখো যেটা ওর ভুল হয়েছে তুমি এটা ক্ষমা করে দাও। ও পর্বতে গেছিল, তোমাকে পেয়েছে, তো সেই কারণে নিয়ে এসছে। তোমার যদি থাকতে ইচ্ছা না করে তুমি চলে যাও, তোমাকে আমরা আবার দিয়ে আসবো, কোনো ব্যাপার না। এবার পরের দিনকে ওরা প্লেনের টিকিট কেটেছে, প্লেনের টিকিট কেটে চলে যাচ্ছে সিংহলায়। ওইখানে রেখে দে, না হয় কষ্ট হয়ে যাবে। না দেখা যাচ্ছে না তোমাকে। এবার প্লেনের টিকিট কেটেছে, প্লেনের টিকিট কেটে কি করেছে, ওদেরকে নিয়ে চলে যাচ্ছে। মেয়েটা ঠিক করে নিয়ে, মেয়েটা তো কোনো ভোটার কার্ড নেই, ভোটার কার্ড আধার কার্ড না থাকলে তো হচ্ছে কি ওরা প্লেনে উঠতে পারবে না। প্লেনে উঠতে গেলে ভোটার কার্ড লাগে। এবার করেছে কি পদে তোমাকে কি করে নিয়ে যাবো, বলছে তোমরা এমনি করবো, তোমার ওকে নিয়ে চলো, তোমাকে দেখতে পাবো। এবার ওরা তাই করেছে, এমনি নিয়ে গেছে, নিয়ে দুজনে দুটো সিট নিয়ে বসেছে। মেয়েটা করে বসবে, কি করে বলবে ও আমি সিটে বসে। একটা বুড়ো লোক এসে ওকে দাঁড়ায় আছে, ওদের সিটে বসে সে সিটে বসে। এবার বুঝতেই পারছে না, উঁচু সিটে উঁচু হয়ে আছে, ওটা তো যেটা রয়েছে উঁচু হয়ে রয়েছে। ধরো এই যে এখানটাতে সিটটা এরকম করে বসবো, কিন্তু ওর লোকটা এরকম বসে দিয়ে যাচ্ছি আমি। এবার ওই এয়ার হোস্টেসদের ডেকে নিয়ে সিটে বসে যাচ্ছে, ততক্ষণে মেয়েটা উঠে অন্য একটা সিটে চলে যায়। এবার বাসে যখন সিট খালি থাকে, প্লেনে ওরকম সিট খালি থাকে, প্লেনের সব সিট বুক হয়ে যায়। হ্যাঁ, প্লেনের যেটা হচ্ছে হাই ক্লাস, যেটা টিকিট ধর 1 লাখ টাকা, সেই টিকিটের ক্লাসটা ফাঁকা থাকে, তখন সেখানে একজন দিতে আসে। তো মেয়েটা সেটা চলে গেছে। কি মজা! সেখানে টিভি একবার প্লেনের মধ্যে আছে, সেটা মনে হবে না, মনে হবে একটা ঘরের মধ্যে আছে, একটা বিছানা আছে, সোফা আছে, তারপর তোমার ফ্রিজ আছে, আবার ওইখানটার বাথরুমটা এত সুন্দর করে বানানো, সে তো মেয়েটা দেখে অবাক হয়ে গেছে। মেয়েটা ওখানে দিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে বেশ মজা করতে করতে তারা হিমালয়ের কাছাকাছি পৌঁছে গেছে। তারপরে কি হয়েছে, সে ওরা হিমালয়ে পৌঁছে গেছে। এবার যেখান থেকে ওকে এনেছিল সেই ম্যাপ ধরে সবাই মিলে ধীরে ধীরে উঠছে। এবার হিমালয়ে না এক ধরনের গাছ আছে, ছেড়ে দিবি এগুলো? ওরা ভালো আছে আমার কাছে। ভালোটা দিবি তো, আমি এটাকে সিরাপ করে আমার চলে গেছে। আমিও সেই একটা সিরাপ বানিয়েছি, সেটা দিতে হবে, তাহলে ওরকম ফুটে পাচ্ছে না। আমার কাছে দুটো আছে। হ্যাঁ চিনি আছে কি আবার? এবার সেই তারপরে ওরা উপর দিকে উঠছে, উঠতে উঠতে একটা গাছ দেখতে পেয়েছে ছেলেটা। সেই গাছটার নাম হচ্ছে নারীলতা। সেই গাছে যে ধরনের ফল হয়, সেই ফলগুলো মানুষের আকৃতি হয়, একটা মেয়ের আকৃতির ফল হয়, একটা মেয়ে এরকম করে আছে, কানের কাছে হাতে এরকম করে আছে। তো এটা বলা হয় যে যখন পৃথিবীতে পরি আসা যাওয়া করতো, তখন কিছু পরি গাছের মধ্যে আটকে গেছে, তারা বেরোতে পারেনি। তারা ওরকম মানুষের আকৃতি নিয়ে জন্মায়। তারপর সেই পর বিশেষ কোনো সাধু যদি গ্রহণ করে তাহলে তারা মুক্তি পায়। ওই দাঁড়াও দাঁড়াও, আমার সেই গাছ অনেক বড়, অনেক বড়। আসি চুমু খাবি? ওকে আসি, চুমু খাবি?